নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনলাইন এডুকেশন অনুষ্ঠানে। আসলে আমাদের নির্দিষ্ট করে শিক্ষা নিতে হয় নাম্বার তোলার জন্য, শিক্ষা নিতে হয় অনেক কিছু জানবার জন্য। ধরুন আমি সব বিষয়ে যদি আমি শিক্ষা নিতে চেষ্টা করি তাহলে আমার হবে না, ইন্ডিভিজুয়াল কোনো বিষয়ে স্পেসিফিকেশন দরকার। এখন স্কুল খুলে গেছে, তো কাজেই সামনে পরীক্ষাগুলো কিন্তু আগের বারের মতো হবে না। এবার কিন্তু স্কুলে গিয়ে যেরকমভাবে আগে পরীক্ষা দিয়ে আমরা অভ্যস্ত ছিলাম সেইভাবেই পরীক্ষা হবে, এবং সেই কারণের জন্যই আজকে আমাদের ক্লাস। আমরা চেষ্টা করছি স্কুল খুলে গেলেও যাতে অনলাইন এডুকেশন এই প্রোগ্রামটাকে আরও ত্বরান্বিত করা যায়, যাতে ছাত্রছাত্রীদের আরও বেশি সুবিধে করে দেওয়া যায়। রুচিরা ম্যাডাম আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমি রুচিরা ম্যাডামকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। এবং পাশাপাশি আজকের হচ্ছে সিভিক্স পার্টে নবম শ্রেণীর আমরা করাবো। আজকে ম্যাডাম পড়াবেন রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্স, সিবিএসসি বোর্ডের। আমি স্বাগত জানাচ্ছি ম্যাডামকে। এবং প্রথমেই একদম বলে রাখি যে ইনস্টিটিউশনাল ফরমেশন এবং কিভাবে ইনস্টিটিউশন কাজ করে, তার মেজর ইনস্ট্রাকশনসগুলো কী রয়েছে, মেজর ইনস্টিটিউশন কোনগুলো রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ম্যাডামকে আমি অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্য। আচ্ছা, নমস্কার। আজকে সকালের এই যে স্কুল তো এখন খুলে গেছে, এবং সকালবেলা এই যে আমরা প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিছু পড়াতে যে আসি, এটা একটা মানে গিফট বলতে পারো। কারণ কি, চ্যালেঞ্জ হবে মানে আমাদের ক্ষেত্রে বলছি যে আগে যেমন তোমরা বাড়িতে বসে পড়েছো, অনেকটা বাড়ির হোমলি অ্যাটমসফিয়ারে পড়াশোনা করেছো, এবং সেখানে তোমাদের অনেকটা রিল্যাক্স ছিল, বিশেষ মানসিক চাপ সেরকম ছিল না, আরামসে পরীক্ষা দিয়েছো। কিন্তু এখন তো সেই সিস্টেমটা বদলে গেল, এখন স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে, অতএব পড়াশোনাটা কিন্তু এখন আরও বেশি সিরিয়াসলি করতে হবে। তো আজকে আমি আসছি, আজকে পড়বো আমরা ক্লাস 9-এর ওয়ার্কিং অফ ইনস্টিটিউশনস নিয়ে। তো ওয়ার্কিং অফ ইনস্টিটিউশনস পড়তে গিয়ে এই চ্যাপ্টারটায় আমি কি পড়বো সেটা আগে প্রথমেই জানবো যে হোয়াট আর ইনস্টিটিউশনস অ্যান্ড হাউ ডু দে ওয়ার্কস, তারা কিভাবে কাজ করে এটা আমরা জানবো। আর একটা হচ্ছে এটা বলতে গিয়ে তোমাদের নিশ্চয়ই মনে জানতে ইচ্ছে করছে ইনস্টিটিউশনস ব্যাপারটা কি। ইনস্টিটিউশনস হচ্ছে এই যে এত বড় দেশ, পৃথিবীতে অনেক দেশ আছে, সেখানে বিভিন্ন ফর্ম অফ গভর্নমেন্টস চলে, সে ডেমোক্রেটিক গভর্নমেন্ট বলো কি অন্যান্য ফর্ম অফ গভর্নমেন্ট রয়েছে। তো এ সম্পর্কে তোমাদের তো আগের চ্যাপ্টারগুলোতে নিশ্চয়ই ধারণা হয়ে গেছে। এই চ্যাপ্টারে এসে আমরা একটা জিনিসের উপর জোর দেবো, সেটা হচ্ছে ডেমোক্রেটিক গভর্নমেন্টই হোক আর যে কোনো ফর্ম অফ গভর্নমেন্টে কীভাবে সেই দেশটা পরিচালিত হয়। আমি একটা গভর্নমেন্ট গঠন করবো, গভর্নমেন্ট কী করে, খায় না মাথা দেয়, কি কোথায় থাকে, এসবটা জানতে ইচ্ছে করবে। তো সেটার সম্পর্কে যদি পরিষ্কার ধারণা নিতে যাই তাহলে আমাকে এই চ্যাপ্টারটা পড়তে হবে। ইনস্টিটিউশন বলতে এই যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট এত বড় বড় দেশগুলো চলছে, তার ভিতরে কতগুলো প্রতিষ্ঠান থাকে, যে প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে একটা দেশ পরিচালনা করে। এবং দেশটা তো আমাদের জন্যে, আর আমরাও যে ফর্ম অফ গভর্নমেন্ট, বিভিন্ন কাইন্ড অফ গভর্নমেন্টের থ্রুতে আমরা যে গভর্নমেন্টটা গঠন করি, সেই গভর্নমেন্টটা তো আমরা আমাদের আপলিফমেন্টের জন্য বা ডেভেলপমেন্টের জন্যই গঠন করি। তো একটা নির্দিষ্ট প্রসিডিওর, নিজেদেরকে একটা রাষ্ট্রের মধ্যে কিভাবে আমরা আমাদেরকে পরিচালিত করব, সুষ্ঠুভাবে বেঁচে থাকব, তো সেইটার যে কাজ আমরা করব তা তো এমনি মুখে বললেই পরিচালিত হবে না। আমি কয়েকজন লোকে ভোটের নামটা শুনেছো, ভোট ব্যাপারটা বুঝতে পেরেছো, ভোট দিলাম, আচ্ছা ভোট পেয়ে রিপ্রেজেন্টেটিভরা কী করছেন সেটাও তো জানতে ইচ্ছে করে, তারা কোথায় বসে কাজ করেন সেটাও তো জানতে ইচ্ছে করে, তারা যেখানে গিয়ে কাজ করবেন এবং যে প্রতিষ্ঠানের থ্রুতে আমাদের সামগ্রিক উন্নয়নের কাজ করবেন, টোটাল ডেভেলপমেন্টের কাজ করবেন, বিভিন্ন পলিসি মেক করবেন, সেগুলো ইনস্টিটিউশনের থ্রুতে করে। এই ইনস্টিটিউশনগুলো কোনগুলো না, এই ইনস্টিটিউশনগুলো হচ্ছে প্রধানত তিনটে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে লেজিসলেচার, আর একটা হচ্ছে জুডিশিয়ারি। এইবার তোমাদের যে চ্যাপ্টারটা ওয়ার্কিং অফ ইনস্টিটিউশনস, এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে একটা অফিস মেমোরেন্ডামের থ্রুতে। মানে তোমাদের বইয়ের প্রথম পেজেই দেখবে একটা অফিস মেমোরেন্ডামের প্রিন্ট রয়েছে, সেখানে কি বলা রয়েছে, সেখানে মেমোরেন্ডামে একটা ডিপার্টমেন্ট থেকে, মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে কি না 27% আমাদের
রিজার্ভেশন লাগবে এসিবিসিদের জন্যে। মেমোরেন্ডামের মূল বিষয়টা হচ্ছে এটা। এবার কাকে বলে মেমোরেন্ডাম সেটা জানতে ইচ্ছে করছে, আর কেনই বা এই মেমোরেন্ডাম, আর এই মেমোরেন্ডাম দিয়ে কী হবে এসব জানতে ইচ্ছে করছে। এবার আসি ওই যে ইনস্টিটিউশনগুলো ওগুলো কিভাবে কাজ করে, তা সেখানে মেমোরেন্ডামের ভূমিকাটা কী, রোল অফ মেমোরেন্ডাম। আসলে এক্সিকিউটিভ যে আমরা বললাম, বা প্রথমে শুরু করি আমি ওই ভোট জায়গাটা থেকে। আমরা কিছু মানুষকে কি করি, নির্দিষ্ট সময় অনুযায়ী ভোট দিয়ে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করি। এই রিপ্রেজেন্টেটিভরা কেউ ন্যাশনালি ইলেক্টেড হন, কেউ স্টেট লেভেলে ইলেক্টেড হন। এবার এই ন্যাশনালি যারা ইলেক্টেড হচ্ছেন তারা কি করছেন, তারা লেজিসলেচার তৈরি করছেন। এই লেজিসলেচারে যারা আছেন তারা তো মেজর সব ডিসিশন নেবেন। তো যখন নাকি ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, ভারতবর্ষের কনটেক্সটেই আমি বোঝাচ্ছি, কারণ যেহেতু মেমোরেন্ডামটা আমাদের ভারতবর্ষের কোনো একটা অফিস মেমোরেন্ডাম, তাই। আচ্ছা, এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947-এ, তখন উইদিন কনস্টিটিউশন আমরা কিছু রিজার্ভেশনের সম্পর্কে জানতে পেরেছিলাম। কারণ কনস্টিটিউশন যখন জন্মই নিয়েছে তখন থেকেই কিছু রিজার্ভেশন নিয়েই কনস্টিটিউশন মানে আমাদের সামনে এসেছে, এবং আমরা স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গেই সেই রিজার্ভেশনের দিয়েই আমরা আমাদের স্বাধীনতার শুরুটা করেছি। সেটা হচ্ছে এসসি এসটিদের জন্য রিজার্ভেশন। এবার এ তো গেল ব্যাকওয়ার্ড ক্লাস, এটা আনটাচেবিলিটি বন্ধ করার জন্য বিভিন্ন মানুষেরা তোমরা কনস্টিটিউশন মেক করার ব্যাপারে অনেক জানতে পেরেছ, প্রচুর মানুষেরা, বিদগ্ধ মানুষেরা আলোচনা করেছেন, করে ওই রিজার্ভেশনটা আমাদের জন্য তৈরি করা হয়েছিল। এবার ও বাদ দিয়েও তারপরেও 1979-এ এসে যা একটা কমিশন গঠন করা হলো। কারণ কি, এই 47 থেকে 1979 পর্যন্ত আমাদের জার্নিটা, সেই জার্নিতে দেখা গেল যে গভর্নমেন্ট আমরা ফর্ম করেছিলাম, সেই গভর্নমেন্টগুলি দিনের পর দিন শাসন করতে গিয়ে দেখলেন যে ওই এসসি এসটি ছাড়াও ভারতবর্ষে আরও কিছু মানুষ আছেন যারা সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এবং তাদেরকে এনলিস্ট করবার জন্য, তাদেরকে খুঁজে বার করবার জন্য 1979-এ একটা কমিশন গঠন করা হলো। সেই কমিশনে যিনি প্রতিনিধিত্ব করলেন বা যিনি চেয়ারম্যানশিপে ছিলেন তিনি হলেন বিপি মণ্ডল। তিনি পার্লামেন্টেরিয়ান ছিলেন। এবার তার তত্ত্বাবধানে এই যে কমিশন গঠন করা হলো, এই কমিশনটাকে বলা হয় মণ্ডল কমিশন। এর কাজটা কি ছিল? এর কাজটা ছিল সারা ভারতবর্ষে এসসি এসটি বাদ দিয়েও ইকোনমিক্যালি এবং সোশ্যালি ব্যাকওয়ার্ড যে ক্লাস, সেই ক্লাসকে চিহ্নিত করা। এবার তারা দীর্ঘদিন ধরে কাজ করলেন, একটা বছর ধরে কাজ করার পর 1980-তে এসে ওনারা একটা রিপোর্ট দিলেন। এই রিপোর্টটা কি হয়, ওই যে ওনারা যে বেছে বার করলেন সেটাও একটা বিরাট প্রসিডিওর। সেটা বিভিন্ন সার্ভে হয়, বিদগ্ধ মানুষেরা, সোশিওলজিস্ট, ইকোনমিক্স, পলিটিশিয়ানস সবাই বসে তা নিয়ে একটা আলোচনা হয়। তারপরে এই যে কমিশনে সেই রকম মানুষই থাকেন এবং তারা একটা রিপোর্ট দেন। সেই রিপোর্টটায় কি বলা হয়েছিল না, 27% এসিবিসি, এটা তোমাদের শর্ট কোশ্চেন আসবে, এসিবিসি বলতে কি বোঝো, সোশ্যালি এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, এই এসিবিসিদের জন্য 27% রিজার্ভেশনের প্রয়োজন। এটা একটা রেকমেন্ডেশন, এবং এছাড়াও অনেক রেকমেন্ডেশন দিয়েছিলেন। কিন্তু এই যে এই রেকমেন্ডেশনটা পরবর্তীকালে ল হিসাবে যখন ইমপ্লাই করার কথা ভাবা হলো, তখন কোনো অফিস থেকে এই মেমোরেন্ডামটা বার করা হলো, সেটা হচ্ছে মিনিস্ট্রি। সেই এই মেমোরেন্ডামটা বার করলেন। বার করার পরে কি হলো, দীর্ঘদিন ধরে এটা আলোচনা চললো এবং বিভিন্ন আমাদের দেশে যত পলিটিক্যাল পার্টিরা আছে তারাও মানে দাবি তুলতে লাগলো যে না, আমাদের এই রিজার্ভেশনটার খুব প্রয়োজন। আবার কেউ বললেন না 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 না, এটা করার দরকার নেই, তাহলে আমাদের যে ইকুয়ালিটির প্রশ্নে এসে আমরা ধাক্কা খাবো, তাহলে আমাদের কনস্টিটিউশন ভায়োলেটেড হবে। এরকম বিরুদ্ধ মত এবং সপক্ষে মত চলতে লাগলো। চলতে 1989-এ একটা ইলেকশন এলো। তখন জনতা দল
আমাদের দেশে তো অনেকগুলো পার্টি রয়েছে, সে সম্পর্কেও তোমাদের ধারণা তৈরি হয়েছে। সেই মেজর পার্টিগুলোর মধ্যে অন্যতম ছিল জনতা দল। জনতা দল তাদের ম্যানিফেস্টোতে, মানে ইলেকশনের আগে প্রত্যেকটা পার্টি সে যদি ক্ষমতায় আসে আমাদের জনগণকে কী কী সুবিধা দেবে সেসব নিয়ে তারা আগে থেকে ম্যানিফেস্টোতে বলে। সেই ম্যানিফেস্টোতে তারা ঘোষণা করলো যে তোমরা যদি এবারে আমাদেরকে জিতিয়ে আনো এবং আমরা যদি সেন্ট্রালে ন্যাশনাল কোনো গভর্নমেন্ট তৈরি করি, তাহলে এই যে 27% এই সিবিসি এদেরকে আমরা রিজার্ভেশনটা আমরা দেব এবং এটা আইন হিসাবে, এতদিন তো রেকমেন্ডেশন ছিল কিন্তু সেটা কি আইন? সেটা তো আইন নয়, সেটা আইন হিসাবে আমরা মান্যতা দেব। এখন তার মানে আমরা এত দূরে একটা জিনিস বুঝতে পারছি যে রেকমেন্ডেশন কিন্তু আইন নয়। আইন তৈরি করতে গেলে তার নির্দিষ্ট একটা প্রসিডিওর আছে এবং সেটা একটা কমপ্লিকেটেড প্রসিডিওর। সেই প্রসিডিওরটা এখন আমরা বুঝতে যাচ্ছি। তখন জনতা দল সত্যি জিতে এলেন। জিতে আসার পর আমাদের প্রাইম মিনিস্টার হয়েছিলেন ভিপি সিং। তো ভিপি সিং তখন কি করলেন, তার সম্মতিতে প্রেসিডেন্ট পার্লামেন্টের ঘোষণা করলেন যে না, এটাকে এখন আইন হিসাবে আমরা তৈরি করবো, এটাকে আইন হিসাবে মান্যতা দেব। তো আইন হিসাবে মান্যতা দিতে গেলে তখন সেটা পার্লামেন্টে পাশ করাতে হলো। এবার পার্লামেন্টে পাশ করানোটা কাকে বলে না, ন্যাশনাল, যখন আমরা পার্লামেন্ট সম্পর্কে এবার আমরা আসছি, পার্লামেন্টটা কি দেখো, এখানে বলা আছে পার্লামেন্ট ইজ দ্য ফাইনাল অথরিটি অফ মেকিং লজ ইন আ কান্ট্রি। আমাদের দেশে পার্লামেন্টে কিন্তু মানে একদম ফাইনাল অথরিটি, যারা ল তৈরি করবে। এবার বলছি ইন আওয়ার কান্ট্রি পার্লামেন্ট কনসিস্ট অফ 2 হাউসেস। সেখানে 2টো হাউস আছে, মানে একটা হচ্ছে লোয়ার হাউস, একটা হচ্ছে আপার হাউস। এবার লোয়ার হাউসটা কোনটা? লোয়ার হাউসটা হচ্ছে লোকসভা। লোকসভাকে লোয়ার হাউস কেন বলা হয়? লোকসভাকে লোয়ার হাউস বলা হয় কারণ কি, সারা দেশের জনগণ ডিরেক্ট ভোট দিয়ে এই লোকসভা রিপ্রেজেন্টেটিভদের ইলেক্টেড করেন, সেই জন্য সেটা হচ্ছে লোয়ার হাউস। ঠিক আছে। আর তোমার আপার হাউস কোনটা না, রাজ্যসভা। রাজ্যসভায় হচ্ছে কাউন্সিল অফ স্টেটস। এখানে আবার 250 জন সদস্য থাকেন, ওনাদেরকে আবার স্টেট লেজিসলেটিভস থেকে যারা রিপ্রেজেন্টেটিভ থাকেন তারা ইলেক্ট করে পাঠান। কিছু কিছু ক্ষেত্রে ওনাদের যে রাজ্যসভার কে আপার হাউস বলার একটা কারণ হচ্ছে তারা স্টেট এবং ফেডারেল, স্টেট ইন্টারেস্ট এবং ফেডারেল কনস্ট্রাকশন আমাদের দেশের যদি না যেন না ভায়োলেট হয় সেটার দিকটা দেখেন বলে ওটাকে আপার হাউস বলা হয়। যাই হোক, এবার এই যে লোয়ার হাউস, এই লোয়ার হাউসে যারা সরকার গঠন করে যে পার্টি, সে পার্টির সদস্য বেশি থাকেন, সেখান থেকে হয়তো পাশ করিয়েও এলো কোনো বিষয়, সেটা ল কিন্তু তখনই হলো না, সেটাকে রাজ্যসভা থেকেও কিন্তু পাশ করাতে হয়। কখনো কখনো দেখা যায় রাজ্যসভায় অনেক বিল পাশ হয় না, সেটা ল তৈরি হয় না। যদি তাই হতো তাহলে কিন্তু এই 89-এ জিতে সে জনতা দলকে ম্যানিফেস্টোতে বলে তারপর জনগণের ভোট জোগাড় করে তাকে ক্ষমতায় আসতে হতো না। আগে যে গভর্নমেন্টগুলো ছিল তারাই ল বানিয়ে ফেলতে পারতো, কিন্তু সেটা পারেনি। কারণ কি, অনেক সময় দেখা গেছে হয় লোকসভায় সেটা পাশ হয়নি অথবা রাজ্যসভায় ভোটাভুটিতে সেটা পাশ হয়নি, কারণ সকলের সম্মতি লাগবে। এইবার এই যেই বিষয়টাকে আইনে পরিণত করব সেটা লোকসভায় পাশ হয়ে গেলে অনেক সময় রাজ্যসভায় আটকে যায়, আবার রাজ্যসভায় হতে পাশ হলো, রাজ্যসভায় পাশ হয়ে গেলে তারপর প্রেসিডেন্ট সেটাকে মান্যতা দেন, সিল দেন, তারপরে সেটা আইন হিসাবে গ্রাহ্য হয়। তো তবে কি, যে লোয়ার হাউসে সম্পূর্ণ মতামত থাকতে হবে, সম্পূর্ণ ভোটাভুটিতে সেই বিষয়টাকে জিতে আসতে হবে, তাদের সম্মতি পেতে হবে, তবেই কিন্তু সেটা রাজ্যসভায় যাবে তাদের অনুমতি পাওয়ার জন্যে। এবং এই যে অনুমতি পাবে বা জয়েন্ট সেশন বলে একটা সেশন হয় আমাদের অধিবেশনে, রাজ্যসভার অধিবেশন আলাদা হয় কোনো বিষয় সম্পর্কে আলাপ আলোচনার জন্যে, লোকসভার অধিবেশন আলাদা হয় কোনো বিষয় সম্পর্কে আলাপ আলোচনার জন্য। কিন্তু যদি কোনো বিষয়ের আইন তৈরি হবে সেটা যদি ফাইনাল স্টেজ পর্যন্ত এগিয়ে যেতে থাকে তখন জয়েন্ট সেশন হয়, সেখানে ভোটাভুটিটা হয়, রাজ্যসভা এবং লোকসভা একই সঙ্গে সেই জয়েন্ট সেশনে বসে। তো এখানে বলা আছে মোস্ট ইম্পর্টেন্টলি দ্য লোকসভা কন্ট্রোলস দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স only a person who enjoy the supports of the majority of members in the Lok Sabha appointed as the Prime Minister.
তো প্রাইম মিনিস্টার কি বলছেন, লোকসভাতে যারা অ্যাপয়েন্টেড হচ্ছে মানে বেশিরভাগই লোকসভা কন্ট্রোল করছেন কি কাউন্সিলর মিনিস্টার্স, এবং সেখানে কি আছে না একমাত্র যিনি এই সাপোর্টটা মেজরিটির সাপোর্ট এনজয় করবেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টার। আচ্ছা, এবার আসছি যে ডিসিশন মেকার, আমি তো তোমাদেরকে গল্পের মতন করেই বলে দিলাম যে ডিসিশনটা মেক যখন হচ্ছে তখন কারা কারা অংশগ্রহণ করছে, মানে একদম প্রধান রোল কাদের থাকে, প্রেসিডেন্ট। তিনি কি করেন, প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট, তিনি আমাদের পুরো রাষ্ট্রের হেড অ্যান্ড ইজ দ্য হাইয়েস্ট ফর্মাল অথরিটি ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মানে একদম হাইয়েস্ট ফর্মাল অথরিটি তিনি। যে কোনো বিষয় তার মান্যতা ছাড়া, তার সিল ছাড়া কোনো বিষয় পার্মানেন্ট কোনো আইনে পরিণত হবে না। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি, আইন তৈরি করতে যেমন বিভিন্ন কঠিন প্রসিডিওরের মাধ্যমে যেতে হয়, তারপর আইন তৈরি হয়, ঠিক তেমনি কোনো একটা জিনিস যদি মানুষের ভালোর জন্য, বেশিরভাগ মানুষের ভালোর কাজ করে তাহলে তো ভালোই, আর যদি কোনো সময় ভুল করে বা হয়তো কোনো জিনিস যদি কোনো আইন যদি খারাপ হয়ে যায় সেটাকেও কিন্তু চেঞ্জ করতে অনেক সময় লাগে, সেটা একটা কঠিন কাজ। সেই জন্যে আমাদের দেশের যে ইনস্টিটিউশনগুলো আছে তাদের রোলটা কিন্তু ওখানেই, যে বিভিন্ন বিষয়ে যদি কোনো খারাপ কিছু হয় বা খারাপ হওয়ার প্রবণতা থাকে তার আগে যে চেকিংগুলো হয়, সেই চেকিংগুলো কিন্তু এই ইনস্টিটিউশনগুলো রোল প্লে করে, মানে একটা ক্রুশিয়াল রোল প্লে করে। আর যদি কোনো ডিসপিউট হয় সেই ডিসপিউটের ক্ষেত্রেও কিন্তু যেমন জুডিশিয়ারির কথা বলেছি, জুডিশিয়ারির সমস্ত বিষয়টা দেখেন, বিশেষ করে সুপ্রিম কোর্ট, সমস্ত ডিসপিউট আমাদের লেজিসলেটিভের আইনসঙ্গত যত ডিসপিউট হয় সমস্ত ডিসপিউটের রেজলিউশন আমরা পাই, রিজলভ করেন আমাদের সুপ্রিম কোর্ট। তিনি কনস্টিটিউশনকে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে এবং কনস্টিটিউশনই একমাত্র সেই আইনটার ব্যাখ্যা দেন এবং সেটা সঠিক কি বেঠিক বিভিন্ন আলাপ আলোচনা এবং তারাই সেই ডিসিশনটা দেন, ঠিক আছে। আচ্ছা, এবার প্রাইম মিনিস্টারের কথায় আসি। প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অ্যাকচুয়ালি এক্সারসাইজেস অল গভর্নমেন্টাল পাওয়ার। তিনি সমস্ত গভর্নমেন্টের, যেহেতু মুখ তিনি সমস্ত গভর্নমেন্টের যত পাওয়ার আছে সেটাই তিনি এক্সারসাইজ করেন। তারপরে আসছি পার্লামেন্ট। পার্লামেন্টে কি আছে, পার্লামেন্ট তো দুটো হাউস রয়েছে, একটা লোকসভা একটা রাজ্যসভা। পার্লামেন্ট মাস্ট হ্যাভ সাপোর্ট অফ এ মেজরিটি অফ লোকসভা মেম্বার্স, এবং পার্লামেন্টে মেজরিটি অফ মেম্বার্সের, লোকসভাতে অন্তপক্ষে তোমার মেজরিটি অফ মেম্বার্সের সাপোর্ট লাগে। এবার আসছে পলিটিক্যাল ইনস্টিটিউশনস। এই ক্ষেত্রে আসছি, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে, সে তো বুঝলাম একটা পার্লামেন্ট তৈরি হলো, আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠালাম, তারা রাজ্যসভায় গেলেন, তারা লোকসভায় গেলেন, কিন্তু তারা কাজটা কী করছেন? তারা প্রাইম মিনিস্টার ম্যাক্সিমাম মানে মেইন পাওয়ার এক্সারসাইজ করছেন সেটাও জানতে পারলাম, কিন্তু আর যে মন্ত্রীরা আছেন, আর যে লোকসভার পার্লামেন্টেরিয়ানরা আছেন, রিপ্রেজেন্টেটিভরা, তারা কি কাজ করছেন? তাদেরও অনেক কাজ রয়েছে। সেক্ষেত্রে এসে আমরা বলি যে পলিটিক্যাল ইনস্টিটিউশন, এই যে পলিটিক্যাল ইনস্টিটিউশন এরা কি করে, রুলস এবং রেগুলেশনস তৈরি করেন। আর তারা কি করে, প্রোভাইড করে সমস্ত একদম ওয়াইডার সেকশন, আমাদের ভারতবর্ষের বসবাসকারী মানুষের মধ্যে ওয়াইডার সেকশন যাতে ডেভেলপ করতে পারে এবং অ্যাক্সেস করতে পারে সুবিধাগুলো, যার জন্য তারা সরকার গঠনে অংশগ্রহণ করে ভোট পদ্ধতির মাধ্যমে। তাই তারা কি করে এবং ডিসিশন মেক করতে যাতে তারা পারে এবং সেখানে তারা যাতে অংশগ্রহণ করতে পারে ইনডিরেক্টলি, সেই সুযোগটা কিন্তু দেওয়া হয় এই ইনস্টিটিউশনগুলোর থ্রুতে। এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো কি করে, ইমপ্লাইজ দ্য ডিসিশনস, ইফ ডিসপিউটস অ্যারাইভ দেয়ার শুড বি সামওয়ান টু ডিটারমাইন হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। এবং সেখানে এই যে আমি বললাম চেক হয়, বিভিন্ন ইনস্টিটিউশন চেক করে কোনটা ঠিক, মানে কোনো একটা বড় ভুল হয়ে যাওয়ার আগে এতটা সময় ধরে আলাপ আলোচনা এবং বিভিন্ন ইনস্টিটিউশনের এমন পাওয়ার দেওয়া আছে যে সেটাকে চেক করা হয়, চেক করে করে কি করা হয়, ডিটারমাইন করা হয় শেষ পর্যন্ত যে কোনটা ভুল কোনটা ঠিক, তারপরে যেটা ঠিক সেটাকে গ্রহণ করবার সুযোগটা থাকে। এবার বলছে কিভাবে মেজর পলিসি ডিসিশনটা টেক করা হয়।
প্রাইম মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার। এবার আসি ক্যাবিনেট মিনিস্টারটা কি না, প্রাইম মিনিস্টার কি করেন, তিনি তো ম্যাক্সিমাম পাওয়ার এক্সারসাইজ করেন এবং 540 জন মনে করো সদস্য আছে, কোনো এক লোকসভার 540 জন কোনো এক পার্টির সদস্য রয়েছেন, পার্লামেন্টারিয়ানরা রয়েছেন, সেখানে 540 জনের মধ্যে সকলেই তো প্রধান বিষয় দেখবেন না, এবং প্রধানমন্ত্রী কি করেন, তার কাছাকাছি কিছু মন্ত্রীর দপ্তরকে নিয়ে একটা ক্যাবিনেট মন্ত্রিসভা গঠন করেন, যারা দেশের মেজর জায়গাগুলো দেখে, যেমন ধরো ফাইন্যান্স মিনিস্ট্রি, তারপর ফরেন মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি, হ্যাঁ, এবং প্রাইম মিনিস্টার নিজে, মেইনলি এরা এই মিনিস্ট্রিগুলো নিয়ে, এবং আরও কিছু মিনিস্ট্রি আছে তারা আমাদের ওয়েলফেয়ারের দিকগুলো দেখেন, তারা বেশ আরও কতগুলো মানুষ পার্লামেন্টারিয়ান আছেন, যে এমপি আছেন, তাদেরকে নিয়ে ক্যাবিনেট মন্ত্রিসভা গঠন করা হয়। এই ক্যাবিনেট মন্ত্রিসভার সদস্যরাই কিন্তু যে কোনো আইন যখন তৈরি হবে বা যে কোনো ডিসিশন মেক করা হবে, তারা তাতে অংশগ্রহণ করবেন এবং তাদের সম্মতি লাগে। আচ্ছা, এবার বলছে সিভিল সার্ভেন্টস কারা। প্রথমেই আমরা মেমোরেন্ডামে দেখলাম 27% রিজার্ভেশন লাগবে, কোথায় না গভর্নমেন্টাল জবে, সিভিল জবে। এবার সিভিল সার্ভেন্ট কারা, ওই যারা আমার পার্মানেন্ট এক্সিকিউটিভ, যারা এই যে আমরা এমপি এবং লেজিসলেচারে যাদেরকে পাঠাই রিপ্রেজেন্টেটিভ ভোট দিয়ে, তারা কিন্তু পলিটিক্যাল এক্সিকিউটিভ, তারা কিন্তু পার্মানেন্ট নন। কেউ 5 বছরের জন্য লোকসভায় অথবা স্টেট লেভেলে 3 বছরের জন্য এবং রাজ্যসভায় হয়তো 6 বছরের জন্য টেনিউরে তারা নির্বাচিত হন, তারপরে তারা চেঞ্জ হয়ে যেতে পারেন, যদিও তারা অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করেন। কিন্তু যারা মানে দু ধরনের আছে, যারা পার্মানেন্ট এক্সিকিউটিভ, বিভিন্ন অফিসগুলোতে যারা থাকেন তারা কিন্তু পার্মানেন্ট এক্সিকিউটিভ। যেমন ধরো খুব ছোট্ট উদাহরণ দিয়ে বলি, মিউনিসিপ্যালিটিতে হয়তো দেখা যাবে চেয়ারম্যান কোনো একটা নির্দিষ্ট পার্টির একজন মানুষ, যিনি জিতে এসেছেন তিনি চেয়ারম্যান হয়েছেন, আজ বাদে কাল তার টেনিওর শেষ হয়ে গেলে তিনি যদি পরের টেনিওরে জিততে না পারেন, তিনি সেই ক্ষমতায় থাকবেন না। কিন্তু সেই অফিসটা, মিউনিসিপ্যালিটি অফিসটা যারা চালান, যে অফিসার যারা আছেন, তারা তো আর চেঞ্জ হয়ে যান না, তাদের তো একটা চাকরির নির্দিষ্ট সময় আছে, তারা কিন্তু চেঞ্জ হন না, তারা প্রত্যেকেই পার্মানেন্ট এক্সিকিউটিভ, মানে এক্সিকিউশন করেন। ল তৈরি হলে লকে এক্সিকিউট করার জন্য একদম ন্যাশনাল লেভেল থেকে লোকাল লেভেল পর্যন্ত যে অফিসগুলো রয়েছে গভর্নমেন্টাল অফিস, সেইগুলো হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভদের অফিস। তারা বিভিন্ন লকে বিভিন্ন পদ্ধতিতে সারা দেশে ওয়াইডার সেকশনের ডেভেলপমেন্টে কি করেন, এক্সিকিউট করেন। এই তাদেরকে আমরা সিভিল সার্ভেন্ট বলি। এই সিভিল সার্ভেন্টরা সবাই মিলে কিন্তু টুগেদার একদম ইউনাইটেডলি কাজ করেন, এবং তারাই রেসপন্সিবল থাকেন বিভিন্ন স্টেপস নেওয়ার ক্ষেত্রে। কেমন? আচ্ছা, সুপ্রিম কোর্ট হচ্ছে এমন একটা ইনস্টিটিউশন, যে কোনো ডিসপিউট আমরা সুপ্রিম কোর্টে গিয়ে তার ডিসপিউটটাকে রিসলভ করব। সিটিজেন এবং গভর্নমেন্ট মানে একদম যদি কোনো বিষয়ে ডিসপিউট দেখা যায়, ফাইনালি সেটেলমেন্ট হয় সুপ্রিম কোর্টে গিয়ে। ঠিক আছে, এরপরে আসছে কি পলিটিক্যাল এবং পার্মানেন্ট এক্সিকিউটিভ, সেটাই তোমাদেরকে আগে বুঝিয়ে দিলাম। এবার এই ফ্লো চার্টটার মাধ্যমে তোমরা দেখে নাও যে ডেমোক্রেসিতে দুটো ধরনের এক্সিকিউটিভ থাকে। একটা হচ্ছে পলিটিক্যাল এক্সিকিউটিভ, এটা হচ্ছে ইট ইজ রিলেটেড টু দ্য পিপল ফর আ স্পেসিফিক পিরিয়ড অ্যান্ড ইজ কল্ড দ্য পলিটিক্যাল এক্সিকিউটিভ, মানে যাদেরকে আমরা ভোট দিয়ে জিতিয়ে আনি। সেটা লোকসভার ভোট হতে পারে, রাজ্যসভার ভোট হতে পারে, বা রাজ্য স্তরে আমাদের স্টেটের যে ভোট, সেই ভোটটাও হতে পারে, বিধানসভার ভোট। হ্যাঁ, আচ্ছা, পলিটিক্যাল লিডার্স হু টেক দ্য বিগ ডিসিশনস মানে একদম তারা ইন আওয়ার কান্ট্রি, একদম তারাই কিন্তু বড় বড় ডিসিশনগুলো নেয়। সেক্ষেত্রে বলতে গেলে কিন্তু পার্মানেন্ট এক্সিকিউটিভের চাইতে আমরা পলিটিক্যাল এক্সিকিউটিভেরা বেশি ক্ষমতা ভোগ করেন। আচ্ছা, এবার আসছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। তারা কি করেন? দ্য পিপল ইন দ্য ক্যাটেগরি আর অ্যাপয়েন্টেড অন আ লং টার্ম বেসিস। তারা লং টার্ম বেসিস মানে গভর্নমেন্টাল জবে
মোটামুটি 35 বছরের যে সার্ভিস, সেই সার্ভিসের জন্য তারা রিক্রুটেড হন। দিস ইজ কল্ড দ্য পার্মানেন্ট এক্সিকিউটিভ অর সিভিল সার্ভিসেস। এইটাকেই বলা হয় সিভিল সার্ভিস বা পার্মানেন্ট এক্সিকিউটিভের চাকরি। আচ্ছা, পার্সনস ওয়ার্কিং ইন সিভিল সার্ভিসেস আর কল্ড সিভিল সার্ভেন্ট। যারা এই সিভিল সার্ভিসে কাজ করেন তাদেরকে সিভিল সার্ভেন্ট বলা হয়। দে রিমেইন ইন দ্য অফিস ইভেন হোয়েন দ্য রুলিং পার্টি চেঞ্জেস। রুলিং পার্টি যদি চেঞ্জ হয়ে যায় তাদের অফিস কিন্তু চেঞ্জ হয় না, তারা কাজ করতে থাকেন। ঠিক আছে, এবার আসছে কি পার্লিয়ামেন্ট। পার্লিয়ামেন্টের ফর্মেশনে তোমাদেরকে বলছি যে কি আছে না, এবার আসছে জুডিশিয়ারিতে। জুডিশিয়ারি কি করে না, জুডিশিয়ারি সমস্ত যত কোর্ট আছে আমাদের দেশে, তো জুডিশিয়ারি একটা ইনস্টিটিউশন বললাম, জুডিশিয়ারিও কিন্তু ন্যাশনাল লেভেল থেকে একদম লোকাল লেভেল পর্যন্ত তার ভাগ রয়েছে। এবং প্রত্যেকে কিন্তু ইউনাইটেডলি কাজ করেন। যে কোনো লোকাল লেভেলেও যদি কোনো আইনসঙ্গত কোনো সমস্যা তৈরি হয়, হ্যাঁ, সেটাও কিন্তু রিজলভ হয় কোর্টে গিয়ে। এবং যদি কনস্টিটিউশনাল বা কোনো আইন সম্পর্কে এমন কোনো বিষয়ের বড় সমস্যা দেখা দেয়, আমি যদি স্যাটিসফাই না হই, তাহলে ফাইনাল ডিসিশন আমাদেরকে দেবে সুপ্রিম কোর্ট। তো জুডিশিয়ারিতে তিনটে ভাগ, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, তারপরে আছে সমস্ত রাজ্যগুলোতে হাইকোর্ট, তারপরে লোকাল লেভেলে ডিস্ট্রিক্ট কোর্ট। হ্যাঁ, তিনটে ভাগে। এবং এই যে কোর্টগুলো একদম ইউনাইটেডলি কাজ করেন। আর ইন্ডিয়া হ্যাজ অ্যান ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি। আমাদের দেশে একদম জুডিশিয়ারির বুননটা পুরো বেনুনির মতন। হ্যাঁ, দিস মিনস দ্য সুপ্রিম কোর্ট কন্ট্রোলস দ্য জুডিশিয়াল সিস্টেম। তার মানে হচ্ছে সেন্ট্রালি একদম ফাইনাল যারা ডিসিশন নেন জুডিশিয়ারির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, তারাই কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট লেভেল কোর্ট এবং হাইকোর্টগুলোকে পরিচালনা করেন। এখানেও পার্মানেন্ট এক্সিকিউটিভ এই সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও আছে। কি বলছে না, দ্য সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট কোর্ট টু অ্যাপিল ইন সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেসেস। যে কোনো কেসে লোকাল লেভেলে যদি তোমার কোনো মানুষকে মানে খুন, রাহাজানি বা এইরকম জাতীয় যদি ক্রিমিনাল কেস হয়, সেখানে কারো যার বিরুদ্ধে কেস হলো, সে যদি স্যাটিসফাই না হয়, সে হাইকোর্টে যাবে। হাইকোর্ট যদি তাকে স্যাটিসফাই করতে না পারে, সে যদি তার বিচারে সন্তুষ্ট না হয়, তাহলে সে কোথায় যাবে না, তাহলে সে সুপ্রিম কোর্টে চলে যাবে। সুপ্রিম কোর্ট যা ডিসিশন দেবে সেটাকে তার মেনে নিতে হবে। সিভিলের ক্ষেত্রেও কিন্তু তাই। এবার হচ্ছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট কী করে, তাদের পাওয়ার আছে কোনো কনস্টিটিউশন, আমাদের যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনের ব্যাখ্যাটাও তো সুপ্রিম কোর্ট দেয়। এবং কনস্টিটিউশনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেটার ব্যাপারে নাক গলানোর অধিকারও কিন্তু এই দুটো কোর্টের আছে। দে ক্যান ডিটারমাইন দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অর এনি লেজিসলেশন অফ অ্যাকশন অফ দ্য এক্সিকিউটিভ ইন দ্য কান্ট্রি। আমাদের দেশের যে এক্সিকিউটিভ, হ্যাঁ, এবং যে লেজিসলেশন রয়েছে, আইনসভা রয়েছে, তারা যদি কোনো ডিসিশন নেন এবং কনস্টিটিউশনাল ডিসিশন কোনো যদি কিছু হয়, সেটার যদি ভ্যালিডিটি ঠিক আছে কি না আছে, সেইটা আমাদের কাছে একদম সুনিশ্চিত করে সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট। হুইন ইট ইজ চ্যালেঞ্জ বিফোর দেম, কেউ যদি চ্যালেঞ্জ করে, যেমন ধরো এই যে 27% আমাদের রিজার্ভেশন লাগবে, প্রথমেই বললাম এটা নিয়ে কেউ সপক্ষে যুক্তি দিয়েছেন, কেউ বিপক্ষে যুক্তি দিয়েছেন। তোমাদের বইতে ইন্দিরা সানহাই অ্যান্ড আদার্স ভার্সেস ইন্ডিয়ান ন্যাশনাল পার্টি, ন্যাশনাল গভর্নমেন্টের সঙ্গে তখনকার একটা কেস হয়। সেই কেসটা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে চলে, যে তারা বলেছে 27% এই যে রিজার্ভেশন দেব, এই রিজার্ভেশনটা আমার ঠিক নয়। কারণ কি, এটা আমাদের দেশের কনস্টিটিউশনে যেহেতু বলা আছে ইকুয়ালিটির কথা, তাই ইকুয়ালিটি এখানে হ্যাম্পার্ড হবে। তারা এই অভিযোগ করেছিলেন, কিন্তু বিভিন্ন দিক আলোচনা করে সুপ্রিম কোর্ট তার ভ্যালিডেশন দেননি, এটাকে খারিজ করেছেন। এবং
তার জন্য অনেকগুলো কেস করে তারা জমা দিয়েছিল, সেই কেসগুলোকে সম্পূর্ণ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এবং লাস্ট পর্যন্ত বলেছে না 27% রিজার্ভেশন প্রয়োজন। এই 27% রিজার্ভেশনের কথা যখন আসলো তখন বলি তার মধ্যে কি কি, এবার তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। 27% রিজার্ভেশনের মধ্যে তোমরা হয়তো প্রায়ই শুনবে কেউ কলেজে ভর্তি হতে যাবে, কেউ স্কুলে ভর্তি হতে যাবে, সেখানে ওবিসি সার্টিফিকেট লাগে। ওবিসিদের হয়তো 5% একটা, মানে ওবিসি আছে, সোশ্যালি ব্যাকওয়ার্ড, কেউ হয়তো রিলিজিয়ানের ক্ষেত্রে কিছু রিজার্ভেশন আছে। তারপরে আমাদের ওমেনদের জন্য রিজার্ভেশন রয়েছে, হ্যাঁ 35% যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশনটা কিন্তু এই 27% রিজার্ভেশনের মধ্যেই কিন্তু আওতায় কিন্তু এসেছিল, যাতে দেশের মহিলারা, পিছিয়ে পড়া মহিলারা, তারা এডুকেশনালি এবং সোশ্যালি যাতে তাদের ডেভেলপমেন্ট হয়, তার জন্য এই 27% রিজার্ভেশনের ভেতরে তাদেরকে ইনক্লুড করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দিয়েছিল এবং এখনও পর্যন্ত আমরা তার সুফল ভোগ করছি। আচ্ছা, এবার হচ্ছে কি, যদি তাই এই যে চ্যালেঞ্জটা যখন এলো তখন সুপ্রিম কোর্ট কি করলো না, জুডিশিয়াল রিভিউটা দিল যে না এটা চলবে না, এটা ঠিকই আছে, মণ্ডল কমিশনের যে রিপোর্ট সেটা যে ল হিসাবে মান্যতা পাবে এবং এটা নিয়ে কোনো আমাদের মধ্যে মানে কোনো রকম কন্ট্রাডিকশন থাকার কথা নয়, এটার প্রয়োজন আছে দেশের যদি সামগ্রিক উন্নয়ন করতে চাই। আচ্ছা, এবার তোমাদের বইতে এটা তো অনেক বড় চ্যাপ্টার, হ্যাঁ সেই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি ক্যাবিনেট মিনিস্ট্রিটা একটুখানি বুঝিয়েছি, সেক্ষেত্রে আবার একটুখানি বুঝাই যে বই থেকেই বোঝাচ্ছি যে ক্যাবিনেট মিনিস্টার্সরা কারা। ওরা হচ্ছে টপ লেভেল লিডার্সরা, এরা রুলিং পার্টির হন এবং এরা কি করেন, মেজর যে মিনিস্ট্রিগুলো আছে সেটা আমি বললাম, ডিফেন্স মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এরকম মেজর যে মিনিস্ট্রিগুলো আছে সেই মিনিস্ট্রিগুলো তারা হোল্ড করেন। কেমন ইউজুয়ালি cabinet ministers made to take decisions in the name of the council of ministers, তারাই কিন্তু কাউন্সিল অফ মিনিস্টার্সের অন বিহাফ যে কোনো ডিসিশনগুলো তারাই নেন। ক্যাবিনেট ইজ দাস দ্য ইনার রিং অফ কাউন্সিল অফ মিনিস্টার্স, যারা যে রুলিং পার্টি গভর্নমেন্ট গঠন করেন তাদের বিভিন্ন মন্ত্রিত্ব থাকতে পারে, তার ভেতরেও একটা ইনার রিং যেন তৈরি করা হয়, মানে মেজর মিনিস্ট্রি যারা আছেন, যে মন্ত্রীরা আছেন তাদেরকে নিয়ে এইভাবে ক্যাবিনেট মিনিস্ট্রি তৈরি করা হয়। আচ্ছা, এবার বলছে মিনিস্টার্স অফ স্টেট উইথ ইন্ডিপেন্ডেন্ট চার্জ। কিছু কিছু মিনিস্ট্রি আছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট চার্জ থাকে তাদের একদম, তারা ইন্ডিপেন্ডেন্টলি কিছু কাজ করতে পারেন, ক্ষমতা তাদেরকে দেওয়া থাকে। আচ্ছা, এরা হচ্ছে স্মলার মিনিস্ট্রি, কিন্তু তারা পার্টিসিপেট করেন এই ক্যাবিনেট মিটিংগুলোতে। কেমন? আচ্ছা, মিনিস্টার অফ স্টেটস তারা কি করেন, তারা অ্যাটাচ থাকেন ক্যাবিনেট মিনিস্টারদের তোমার অ্যাসিস্ট করবার জন্যে। কারণ কি, সারা দেশ থেকে তো মতামত যাবে, সারা দেশ থেকে যদি মতামত যেতে হয় তাহলে এই যে মিনিস্টার, এরা তো আমাদের রিপ্রেজেন্টেটিভ, এরাও বিভিন্ন জায়গা থেকে এসেছেন, সমস্যা তাদের কাছেও যায়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন সমস্যা, বিভিন্ন স্তরের মানুষদের জন্য বিভিন্ন ওই যে সমস্যা সেগুলো তারা তুলে ধরেন। রিজার্ভেশনটা যখন বলাই হলো তখন এসসি এসটিদের সমস্যা, তাদের যে মিনিস্ট্রি আছে সেটা লোকাল গভর্নমেন্ট থেকে, লোকাল লেভেল অফ যে ইলেকশনস হয়, সে পঞ্চায়েতি রাজেই হোক আর মিউনিসিপ্যাল ইলেকশনেই হোক, সেখানে দেখবে মহিলাদের জন্য একটা বিভিন্ন ওয়ার্ড আছে যেখানে শুধু মহিলারাই দাঁড়াতে পারেন, আবার বিভিন্ন ওয়ার্ড আছে যেখানে শুধু এসসি এসটিরা দাঁড়াতে পারেন, তাদের জন্য রিজার্ভেশন করা আছে। কারণটা কি? কারণটা হচ্ছে সেসব সমস্যাগুলো যাতে একদম আপার লেভেল, ন্যাশনাল লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে তাদের সমস্যা, তবে না রিজলভ হবে তাদের সমস্যাগুলো, তবে না ডেভেলপমেন্ট হবে। সেই জন্যে এইভাবে ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু এবং ক্যাবিনেট মন্ত্রিসভায় কিন্তু এদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট পার্টিসিপেশন থাকে, তারা এইভাবে অংশগ্রহণ করেন। এইবারে প্রাইম মিনিস্টারের যে পাওয়ার, তিনি তো ফাইনাল অথরিটি, তিনি সমস্ত এবং কন্ট্রোল করেন পুরো মিনিস্ট্রিকে, হ্যাঁ, এবং যে কোনো বিষয়ের যে ডিসিশন তা তিনি রেকমেন্ড করেন, তারা ডিসিশন নেন এবং তিনি রেকমেন্ড করেন, তারপরে সেটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ওনার অনুমতি সাপেক্ষে, ওনার মানে সাজেশন, উনি সাজেশন দেন বা উনি তাকে বলেন
বলার পরেই কিন্তু সেটা কে প্রেসিডেন্ট বলেন যে সিলটা দেন যে না এটা এখন অনুমতি দেন, এটা এখন আইন হিসাবে পরিগণিত হতে পারে। সেক্ষেত্রে প্রেসিডেন্ট কিন্তু কোনো জিনিসকে হয়তো উনি উপদেশ দিতে পারেন, সেটা প্রাইম মিনিস্টার শুনতেও পারেন, নাও শুনতে পারেন কোনো ডিসিশন মেকিংয়ে, কিন্তু ফাইনাল ডিসিশন সবসময় প্রাইম মিনিস্টারের থাকে। এটা কিন্তু প্রাইম মিনিস্টারের পাওয়ার। এবং তিনি সমস্ত সেন্ট্রাল মিনিস্ট্রিকে কন্ট্রোল করেন, পুরো পাওয়ারটাই তিনি এক্সারসাইজ করেন। কেমন? আচ্ছা, এবার একটা জিনিস আছে তোমাদের ইয়েতে, কোয়ালিশন গভর্নমেন্ট। কোয়ালিশন গভর্নমেন্ট কাকে বলে? কোয়ালিশন গভর্নমেন্ট, এখানে কোয়ালিশন গভর্নমেন্টের একটা বিষয় আছে। কারণ কি, ধরো একটা দেশে 4-5টা পার্টি আছে, ন্যাশনাল লেভেলে ইলেকশন হচ্ছে, সেখানে যে কটা লোকসভায় যে কটা সিট আছে সেখানে তাদেরকে মানে 1/3 জিতে আসতে হবে। তো যখন জিতে আসতে হবে, দেখা গেলো জিততে পারলেন না, তখন ওরা কী করলেন, অন্য পার্টির লোকেদেরকে বললেন যে আমাদেরকে বাইরে থেকে সমর্থন করো বা ভেতর থেকেই সমর্থন করো। একই টাইপের মানসিকতা, হয়তো সামান্য কিছু ম্যানিফেস্টোতে দেখা গেল যে সামান্য কিছু ডিফারেন্স তাদের আইডিওলজিতে আছে, এবং বা নাইবা থাকলেও কেউ হয়তো বলে আমি বাইরে থেকে সমর্থন করছি। তাদের কেউ হয়তো 240টা সিট জিততে হবে, কোনো পার্টি হয়তো 200টা সিট জিতলো কিন্তু 40টা সিটে তার অভাব হচ্ছে। আর যে বাকি পার্টিরা আছে তারা হয়তো দেখা গেল যে কেউ 40টা জেতেনি, কেউ 15টা জিতেছে, কেউ 20টা জিতেছে। তখন ওই যে 200টা সিট যে পার্টি জিতেছে, এটা আমি একটা মেজর ইয়ে দিয়ে বোঝানোর জন্য বলছি, যারা 200টা সিট জিতে এসেছেন তারা অন্যান্য পার্টিকে রিকোয়েস্ট করেন যে আমাদেরকে বাইরে থেকে সমর্থন করো। সেক্ষেত্রে দেখা যায় এইভাবে অন্যান্য 2-3টে পার্টির মোট 40টা সিট নিয়ে তারা কেউ বাইরে থেকে কেউ ভেতর থেকে সাপোর্ট করে। তখন প্রেসিডেন্ট কি করেন, যখন তারা সাপোর্টটা জোগাড় করতে পারে, তারা বলে হ্যাঁ এখন আমরা 240টা কভার করে গেছি, তো প্রেসিডেন্টের কাছে যান। তখন প্রেসিডেন্ট তাদেরকে আমন্ত্রণ জানান সরকার গঠন করবার জন্য, এবং ওই যে পার্টির যারা সমর্থন করতে এলো তারা কিন্তু এই 200টা সিট যারা জিতে এসেছেন তাদের নেতাকে প্রাইম মিনিস্টার বলে মেনে নেবেন, এই মান্যতাটা তাদেরকে দিতে হবে। সেই জন্যে প্রাইম মিনিস্টার এই কোয়ালিশন গভর্নমেন্টেরও কিন্তু সমস্ত ক্ষমতা, মানে অন্য পার্টি থাকা সত্ত্বেও কিন্তু কোয়ালিশন গভর্নমেন্টের যিনি প্রাইম মিনিস্টার হন তিনি কিন্তু পুরো মিনিস্ট্রিটাকে কন্ট্রোল করেন এবং ম্যাক্সিমাম পাওয়ার এক্সারসাইজ করেন। আচ্ছা, এবার আসছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কী করেন? প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার গভর্নমেন্টকে হেড করে, মানে দ্য গভর্নমেন্ট হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার, কিন্তু প্রেসিডেন্ট হচ্ছে আমাদের হেড অফ দ্য স্টেট। আমাদের দেশের কোনো কিছুই কিন্তু প্রাইম মিনিস্টার ডিসিশন নেবেন, প্রেসিডেন্টের সিল ছাড়া কোনো ডিসিশন বলে মান্যতা পাবে না। এটাও যেমন ঠিক, তা বলে কিন্তু কোনো ডিসিশনকে প্রেসিডেন্ট চেঞ্জ করতে পারেন না। তিনি রিকোয়েস্ট করতে পারেন, তিনি পরামর্শ দিতে পারেন, কিন্তু সেটা গভর্নমেন্টে যারা আছে তারা শুনলেও, প্রাইম মিনিস্টার শুনলেও শুনতে পারেন অথবা নাও শুনতে পারেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস বোঝাই যে আইনের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে বোঝাবার সময় বললাম যে কোনো আইন লোকসভা থেকে ম্যাক্সিমাম ভোটে জিতে আসে এবং রাজ্যসভা থেকেও জিতে আসতে পারে। রাজ্যসভা কিন্তু চেক করার জন্য, যে ইনস্টিটিউশনরা চেক করার জন্য আছে, কোনো আইনকে আইন বলে মান্যতা ততক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত রাজ্যসভা সেটাকে পাস না করে। এবার রাজ্যসভা কি করতে পারে? খারিজ কিন্তু করতে পারে না, সেটাকে টোটালি ডিক্লাইন করে দিতে পারে না। সে হয়তো কোনো একটা বিল এলো, সেটাকে 14 দিন পর্যন্ত ডিটেইন করিয়ে দিতে পারে, কিন্তু সেটাকে ফেরত পাঠিয়ে দিতে পারে না, মানে যে ফেরত পাঠাতে পারে কিন্তু ডিক্লাইন করার অধিকার রাজ্যসভার নেই। আচ্ছা, এটা বলে দিলাম। আর প্রেসিডেন্টের ক্ষেত্রে হচ্ছে তিনি সুপারভাইজ করেন, ওভারঅল যে ফাংশনিংটা চলে গভর্নমেন্ট এবং স্টেটের, সেটাকে তিনি সুপারভাইজ করেন। প্রেসিডেন্ট কি হন? প্রেসিডেন্ট কিন্তু ডিরেক্টলি, যেমন প্রাইম মিনিস্টার ডিরেক্টলি ইলেক্টেড হন, প্রেসিডেন্ট কিন্তু ডিরেক্টলি ইলেক্টেড হন না। তিনি কিভাবে ইলেক্টেড হন? তিনি ইলেক্টেড মেম্বার্সদের দ্বারা, পার্লামেন্টে এমপি যারা আছেন এবং ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ, মানে এমএলএ, আমাদের রাজ্য স্তরে যে বিধানসভার ভোট হয়, যে এমএলএরা আছেন তারা এবং এমপিরা যারা লোকসভায় ভোটে জিতে যান, তারা একটা ইনডিরেক্ট পোলিং হয়, সেই পোলিংয়ে ভোটাভুটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। তারা যাকে বেশিরভাগ ভোট দিয়ে জিতিয়ে আনেন সেই মানুষটি আমাদের প্রেসিডেন্ট হন। আচ্ছা, এবার বলছে
একজন স্ট্যান্ডিং যিনি প্রেসিডেন্ট, হ্যাঁ, তার পোস্টটা মেজরিটি ভোট না পাওয়া পর্যন্ত কিন্তু মানে ভোট মানেই তো যিনি জিতে আসেন মানেই তিনি বেশি ভোট পাচ্ছেন, ভোট পেয়ে তারপর তিনি ইলেকশনে জিতে আসেন। এটা ইনশিওর করে কি না প্রেসিডেন্ট কি করতে পারে, যে রিপ্রেজেন্ট করতে পারে এন্টায়ার নেশনকে। এটার মানে হচ্ছে যেহেতু বিধানসভা থেকে যারা জিতে গেছেন তাদেরকে তো আমরা জনগণরা সরাসরি ভোট দিয়েছি, আবার লোকসভায় যারা জিতে গেছেন এমপিরা তাদেরকেও তো আমরা সরাসরি ভোট দিয়েছি। এবার তারা একটা ইনডিরেক্ট ভোট দিচ্ছেন, মানে আমরাও কিন্তু ইনডিরেক্টলি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করছি, কারণ আমরা তো রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি আমাদের হয়ে কাজ করবার জন্যে, তো আমরাও সেখানে অংশগ্রহণ করছি। তাই প্রেসিডেন্ট এইভাবে ইনডিরেক্টলি আমরা জনগণরাও তাতে ভাগ নিই। ডিরেক্ট পপুলার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা প্রাইম মিনিস্টার কী করেন, প্রাইম মিনিস্টার কিন্তু কখনোই কখনোই ক্লেম করতে পারেন না যে প্রাইম মিনিস্টারের ডিরেক্ট ম্যান্ডেটটা তিনি পেতে পারবেন, এটা তিনি ক্লেম করতে পারেন না। তিনি ইনডিরেক্টলি বেশিরভাগ ভোটে জিতে তবে তাকে প্রেসিডেন্ট হতে হয়, ঠিক আছে। এটা নমিনাল এক্সিকিউটিভের একটা উদাহরণ। আচ্ছা, একটা কি বলছে যে ট্রু পাওয়ার্স অফ প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের যে পাওয়ার সেটা কিন্তু প্রায় সমান সমান, হ্যাঁ, ধরতে গেলে, কিন্তু নেশনকে উনি যেহেতু পুরো নেশনটাকে সুপারভাইজ করেন, নেশনের যে সমস্ত গভর্নমেন্টাল ওয়ার্ক সব কিছুকে সুপারভাইজ করেন, সেক্ষেত্রে আপাত দৃষ্টিতে দেখতে গেলে মনে হয় প্রেসিডেন্টের অনেক পাওয়ার, হ্যাঁ, কিন্তু মেইন পাওয়ারটা কিন্তু প্রাইম মিনিস্টারই এক্সারসাইজ করেন। আচ্ছা, যত ল আছে, মেজর পলিসি ডিসিশন আছে গভর্নমেন্টের, সমস্ত কিছুই কিন্তু প্রেসিডেন্ট ইস্যু করেন। মেজর অ্যাপয়েন্টমেন্টগুলো, যেমন ধরো সুপ্রিম কোর্টের যিনি প্রধান জাজ হবেন তাকে অ্যাপয়েন্ট করা, ঠিক আছে, আবার চিফ জাস্টিস যিনি তাকে অ্যাপয়েন্ট করা, ইন্ডিয়া এবং সমস্ত সুপ্রিম কোর্টের জাজ, আবার হাইকোর্টের যারা প্রধান জাজ আছেন তাদেরকে অ্যাপয়েন্ট করেন প্রেসিডেন্ট। রাজ্যসভা এবং লোকসভা প্রত্যেকের মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন তিনি। শপথ বাক্য পাঠ করানো হয়, ভোটে জিতে আসলে যারা গভর্নমেন্ট তৈরি করে তারা দেখবে প্রেসিডেন্ট প্রত্যেককে শপথ বাক্য পাঠ করিয়ে তাদেরকে রিক্রুট করেন, ঠিক আছে। আচ্ছা, আর প্রত্যেকটা স্টেটের গভর্নমেন্টকে কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ করেন, তিনি রিক্রুট করেন, ঠিক আছে। আচ্ছা, আবার কি কমিশনার, ইলেকশন কমিশনার, তাকেও কিন্তু উনি রিক্রুট করেন, ঠিক আছে। আর সমস্ত ইন্টারন্যাশনাল যত ট্রিটি হয়, ইন্টারন্যাশনাল যে সমস্ত আন্তর্জাতিক সমস্ত যে আমাদের বিষয়গুলো আলোচনা হয় বা কোনো দেশের সঙ্গে আমাদের কোনো চুক্তি হয়, সেই চুক্তিগুলোতে প্রেসিডেন্টের সাইন মাস্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট যদি সেগুলোকে সাইন না দেন তাহলে সেটা চুক্তি বলে মান্যতা পায় না। আজকের হাতে সময় নেই ম্যাডাম, শেষ করতে হবে। আচ্ছা, আবারও সামনের দিন আমরা কথা বলবো, দেখা হবে অনলাইন এডুকেশনে। অবশ্যই আমরা সুন্দরভাবে রাষ্ট্রবিজ্ঞানের 9 ক্লাসের সিভিক পার্ট পড়ছিলাম। অনেক অনেক ধন্যবাদ রুচিরা ম্যাডামকে এবং সঙ্গে ধন্যবাদ তোমাদের সবাইকে। নমস্কার। নমস্কার।